দার্জিলিং বা কুইন্স অফ হিলস, যা আমাদের বাঙালিদের খুব পছন্দের ডেস্টিনেশন। তাই আজকের ভিডিওতে দার্জিলিংয়ের সেরা 5টি জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো, তাও আবার পায়ে হেঁটে। আর হাঁটতে হাঁটতে আপনাদের নিয়ে যাব এমন এক অজানা পথে যা আপনাদের তন্ময় করে দেব 3টে জায়গার খাবারের সন্ধান। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এইচডি লামা স্ট্রিটে আমাদের হোটেলের সামনে। আজকে আমাদের টার্গেট ছিল যে বিখ্যাত 7 পয়েন্ট ঘোরার, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার এখানে কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে এবং চিড়িয়াখানাটা বন্ধ থাকে। সে কারণে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। প্ল্যানটা চেঞ্জ করে কি করলাম, তো চলুন এগোতে বলবো। চলুন। আমরা আজকে টার্গেট করেছি যে ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন এবং বাতাসিয়া লুপ। যদি সম্ভব হয় তাহলে পিস প্যাগোডা একটু অন্যরকমভাবে ঘুরবো লোকাল ট্রান্সপোর্টে করে। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর আজকের যা ওয়েদার, মানে ফাটাফাটি ওয়েদার, পুরো মেঘে ঢাকা চারদিক, মেঘ যেন উড়ে বেড়াচ্ছে দার্জিলিংয়ে। এই রকম ওয়েদারের মাঝে একটু অন্যরকমভাবে ট্রাই করছি। চলুন শুরু করি। এই রাস্তাটা, এইটা হচ্ছে এইচডি লামা স্ট্রিট। আর এই নিচের এইচডি লামা স্ট্রিটের এখানটা হচ্ছে দার্জিলিংয়ের ট্রাফিক পুলিশ গার্ড। আর এই যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, এটা দিয়ে মসজিদ। এই মসজিদের পাশ দিয়ে রাস্তাটা গেলেই হেঁটে হচ্ছে বাস স্ট্যান্ড। 3 থেকে 4 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্স। আর এই রাস্তাটা, এই যে এইচডি লামা স্ট্রিট, এটা থেকে এসে এইখান থেকে আগে একটুখানি উঠলেই, এই রাস্তা দিয়ে একটুখানি আগে উঠলেই কিন্তু হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত মল রোড। তো সবটাই হচ্ছে কিন্তু 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। আর এই দেখুন ওয়েদারটা কীরকম ফগি হয়ে আছে, জাস্ট ফাটাফাটি ওয়েদার। এই রকম ওয়েদার খুব মিস করতাম কলকাতায়। রাস্তা কিন্তু হয় ডাউনহিল আর না হলে আপহিল। যথারীতি 4 মিনিট পায়ে হেঁটে পৌঁছলাম বাস স্ট্যান্ডে। দার্জিলিং থেকে আপনারা যখন ঘুম যাবেন, তখন যদি বাসে করে যান, মানে প্রাইভেট বাসগুলোতে, সেগুলোই ভাড়া হচ্ছে মাথাপিছু 20 টাকা করে। আর যদি শেয়ার গাড়িতে যান, মানে শেয়ার জিপ, ট্যাক্সি, সুমো যেগুলো আছে, তাতে কিন্তু মাথাপিছু 30 টাকা করে। তাহলে এই বাসে যাওয়া কিন্তু পকেট ফ্রেন্ডলি। চলুন তাহলে বাসে করে আজকে আমাদের প্রথম স্পটের দিকে এগোই। এইটা হচ্ছে দার্জিলিংয়ের রেলওয়ে স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এটা হচ্ছে স্টিম ইঞ্জিনের শেড। বাঁদিকে সব স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে আছে। ট্রেন লাইন এই পথের পাশে গেছে, আর পাশেই টয় ট্রেনের জয় রাইড চলছে। আর এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো স্বীকৃত জনপ্রিয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অবশেষে পৌঁছে গেলাম ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুমে। ঘুম স্টেশন 1891 সালে তৈরি হয়েছিল। উচ্চতা 2258 মিটার। দার্জিলিং থেকে ঘুম অবধি জয় রাইড হয়। এর 2 ধরনের রেট আছে। একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন চালিত রেকে, আর একটা হচ্ছে স্টিম ইঞ্জিন চালিত রেকে। ডিজেল ইঞ্জিন চালিত রেকে জয় রাইডের খরচা হচ্ছে 1000 টাকা করে মাথা পিছু। আর যদি স্টিম ইঞ্জিন চালিত রেকে আপনারা বুক করেন, সেক্ষেত্রে আপনার খরচা হচ্ছে 1500 টাকা করে মাথা পিছু। এরপর আমরা চলে গেছিলাম ঘুম স্টেশন সংলগ্ন ঘুমের মিউজিয়াম দেখতে। এইখানে কিছু মালগাড়ির রেক আছে, যে রেকগুলো কিন্তু আগেকার দিনে যখন ট্রান্সপোর্টেশন ব্যবস্থা তো উন্নত ছিল না, তখন এই রেকগুলো দিয়েই কিন্তু নিচ থেকে মাল ক্যারি করে ওপরে নিয়ে আসা হতো। তো সেই মালগাড়ির কিছু পুরনো রেক আছে যেগুলো প্রিজার্ভ করে রাখা আছে, আর কিছু স্টিম ইঞ্জিন আছে। কত আবেগ, কত ভালোবাসা আমাদের কিন্তু এই রেকগুলোর সঙ্গে জড়িয়ে আছে। মানে
এটা তো আমাদের ডেফিনেটলি পশ্চিমবঙ্গের গর্ব, বাঙালির গর্ব। আর সেই কারণেই বারবার মানুষ দার্জিলিং বা ঘুমে কিন্তু ছুটে আসে। এবারে সময় হয়ে গেছে ব্রেকফাস্ট করার। এখন বাজে হচ্ছে 9:50। ব্রেকফাস্টটা করি, দেখি ঘুমে কি পাওয়া যায় খাওয়ার। ঘুমে মোট দুটো প্ল্যাটফর্ম আছে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এটায় কিন্তু যে গাড়িগুলো এনজেপি থেকে দার্জিলিং যায় সেই গাড়িগুলো আছে। আর এই দিকটায় হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ডাউন প্ল্যাটফর্ম। এখানে কিন্তু আপনি যদি খেতে যান, আইআরসিটিসির নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে পারেন। আর অন্যান্য রেস্টুরেন্টও আছে, আর একটা সুভেনির শপ আছে। এখান থেকে চাইলে জিনিসপত্র কিনবেন মনে করলে কিনতে পারেন। এবারে আমরা যাব স্টেশন চত্বরের বাইরে, ওখানে গিয়ে দেখব যে কী কী খাবারের সন্ধান আছে। চলুন দেখি কী ব্রেকফাস্টে পাওয়া যায়। বাঁ দিকে এইখানটা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, আর তার ঠিক উল্টো দিকে এই মাসির একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। এখানে মোমো খেতে এসেছি। মোমোটাই দেখলাম এখানে বেস্ট অপশান। নাহলে এই পুরি কচুরি ওগুলো এত তেল তেলে জিনিস, এগুলো সবসময় খেতে ইচ্ছা করে না, সকালবেলা তো একদমই না। যাই হোক, ওটা স্যুপ দিয়ে শুরু করছি, তারপর মোমোটা আসছে। 8 পিস মোমো এখানে হচ্ছে 50 টাকা, ভেজ মোমো। আর সঙ্গে স্যুপটা হচ্ছে ফ্রি। দার্জিলিংয়ে যখন থেকে এসেছি ততক্ষণ পর্যন্ত যেখানেই যাচ্ছিলাম মোমো আর চাটনি, বাট এখানে কিন্তু প্রথমবার দেখলাম যে স্যুপ দিয়ে, মোমো দিয়ে, চাটনি দিয়ে। তা কেমন টেস্ট, কেমন? ভালো, ভালো, সত্যি ভালো করেছে। স্যুপটা তো দুর্দান্ত হয়েছে। ঠিক আছে, চলো খেয়ে নাও। ঘুম রেলওয়ে স্টেশন থেকে হেঁটে 1 মিনিট লাগবে। এলে এই জায়গাটায় এসে পৌঁছাবেন। এখানে পরিষ্কার একটা বোর্ড আছে, দেখুন আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, ইয়েগা চার্লিং মনেস্ট্রি। এটাই হচ্ছে ঘুমের ওল্ড মনেস্ট্রি। এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। তো চলুন এগোই, গিয়ে মনেস্ট্রিটা দর্শন করি। যখন মেন রোড থেকে আলাদা হবেন তখন ইনিশিয়ালি আছে খানিকটা আফিল রাস্তা, তারপর কিন্তু ফ্ল্যাট রাস্তা, আর লাস্টের দিকে ডাউনহিল আর আফিল মিশিয়ে। তবে মনস্ট্রির কাছে পৌঁছালে যেটা অ্যাডভান্টেজ হবে সেটা হচ্ছে এই যে প্রেয়ার, বুদ্ধিস্টদের যে প্রেয়ার, এর যে একটা নির্দিষ্ট ছন্দ, এটা কিন্তু আপনার মনকে ছুঁতে বাধ্য। যাই হোক, মনস্ট্রি এখান থেকে আর 100 মিটার মতো। তবে একটা হিস্ট্রি বলে দিই, এই মনস্ট্রি কিন্তু 1850 সালে তৈরি হয়েছে, মানে হিসাব করে দেখলে 175 বছর পূর্তি হচ্ছে এই মনস্ট্রি। চলুন। পথের নৈসর্গিক সৌন্দর্য আপনার গতি রুদ্ধ করবে বারে বারে। সত্যি কথা বলতে গেলে রাস্তাটা কিন্তু একদম কমফোর্টেবল রাস্তা, হাঁটতে অ্যাজ কিচ্ছু প্রবলেম হবে না। মেন রোড থেকে, মানে যেখান থেকে দেখালাম যে মনস্ট্রির বোর্ডটা দেওয়া আছে, ওখান থেকে হেঁটে আমাদের 5 মিনিট লাগলো মনস্ট্রি অবধি পৌঁছাতে। এই সামনে হচ্ছে মনস্ট্রি। তো চলুন এবার মনস্ট্রি দর্শন করা যায়। যদি আপনারা পায়ে হেঁটে আসতে না পারেন তাহলে এখানে গাড়ি করেও আসতে পারেন। এই মনস্ট্রির প্রতিষ্ঠাতা সপ্প শেহরাব গাস্তো। এই স্থানের নাম ঘুম কেন তা আমার জানা নেই, তবে একটা ঘুমের পর আমরা যেরকম মানসিক প্রশান্তি আর স্নিগ্ধতা অনুভব করি তা কিন্তু আপনি এখানে অবশ্যই পাবেন। অন্যান্য মনস্ট্রির মতো এখানকার মনস্ট্রিতেও থাকার ব্যবস্থা আছে, তবে এই পরিবেশে থাকতে পারার সৌভাগ্য কিন্তু আমাদের নেই। থাকতে পারলে সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যেত। তাহলে চলুন এবারে মনস্ট্রির ভেতরে যাই। এই মনস্ট্রির প্রধান আকর্ষণ 4.57 মিটার উচ্চতার বুদ্ধ মূর্তি, যা দেখতে শুধু ভারতের নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে থাকে। এখানে আলমারিতে বিভিন্ন বৌদ্ধদের ধর্মগ্রন্থ সংরক্ষণ করে রাখা আছে।
প্রায় আধ ঘন্টার মতো এখানে থেকে ঘুম মনেস্ট্রিকে বিদায় জানালাম। এই সোজা হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এই ডান দিকে এই যে রাস্তাটা, এই ডান দিকের রাস্তাটা যেখান থেকে গাড়িটা এই যে ডান দিকের রাস্তার নিচে নেমে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে হচ্ছে ঘুমের ওল্ড মনেস্ট্রি। আর এবারে আমরা যাব হচ্ছে এইদিকে হচ্ছে ঘুমের নিউ মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ। তো এটা 1.5 কিলোমিটার মতো রাস্তা, হেঁটেই ঘোরা যায়, যেটা এখানকার মানুষরা বললেন। তো চলুন এগোই। পাহাড়ের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না, কখন মেঘ কখন বৃষ্টি। আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ঘুম রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ঘুমের ওল্ড মনেস্ট্রি ঘুরে নিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছেছি ঘুমের নিউ মনেস্ট্রির সামনে। পাশ থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রেল লাইন গেছে, এপাশে মার্কেট বসেছে, আর তার মাঝখান থেকে কিন্তু ঘুমের মনেস্ট্রিতে যাওয়ার রাস্তা। তো চলুন এগোই, নিউ মনেস্ট্রি দর্শন করি। ঘুমের নিউ মনেস্ট্রিতে ঢোকার আগে বেশ কিছু কাপড়ের দোকান আপনারা দেখতে পাবেন। চাইলে এখান থেকেও আপনারা মার্কেটিং করতে পারেন। ঘুমের ওল্ড মনেস্ট্রির নাম ইয়াগা চোলিং মনেস্ট্রি, আর ঘুমের নিউ মনেস্ট্রির নাম দুঙ্গন সামটেন চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। এইরকম একটা ঢাল রাস্তা দিয়ে নেমে সামনে সিঁড়ি দিয়ে নামতে হবে। আর ভেতরে কিন্তু কিছু মার্কেট আছে। এই ঘুম শহরে কিন্তু দুটো মনেস্ট্রি আছে, একটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি আর এই পেছনে হচ্ছে নিউ মনেস্ট্রি। ওল্ড আর নিউ দুটোর মধ্যে কিন্তু একদম পার্থক্য আছে। যেটা ওল্ড বা পুরনো মনেস্ট্রি, সেখানে কিন্তু আশপাশে পাহাড়, নির্জনতা, শান্তি সব কিছু বজায় আছে। আর এখানে কিন্তু সামনে ঢোকার সময় দেখালাম মার্কেট আছে, নিচে মার্কেট আছে। আর তবে এই মনেস্ট্রিটা কিন্তু অনেক বেশি সাজানো গোছানো। চলুন নিচে যাওয়া যাক, গিয়ে মনেস্ট্রি দর্শন করি। তবে ট্যুরিস্ট কিন্তু ঘুমের নিউ মনেস্ট্রিতেই বেশি যায়। এই মনেস্ট্রিগুলো হলো তিব্বতীয় স্থাপত্যে তৈরি, যা তার শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। ওল্ড এবং নিউ দুটো মনেস্ট্রির মধ্যেই একটা ব্যাপারে কিন্তু খুবই মিল। দুটোতেই ভিতরের পরিবেশটা একদম শান্ত, স্নিগ্ধ। মনেস্ট্রির দোকানে চাইলে আপনি বিভিন্ন রকম স্মারক কিনতেই পারেন, তবে এখানে ফিক্সড প্রাইস। আর এই জিনিসগুলো কিন্তু মল রোডেও পাওয়া যায়, ওখানে কিন্তু বার্গেনিং করা চলে। এরপর আমরা এগোলাম আমাদের পরবর্তী স্পটের দিকে। আমাদের মতো পায়ে হেঁটে ঘুরতে চাইলে আমরা ঠিক যেভাবে ঘুরেছি সেইভাবেই ঘুরবেন, তাহলে চড়াই কিন্তু সেরকম ভাঙতে হবে না। পায়ে হেঁটে ঘুরতে বেরিয়ে আমরা বোনাস কি পেলাম জানেন? এই ল্যান্ডস্কেপটা। ঘুমে নিউ মনেস্ট্রি থেকে হাঁটতে হাঁটতে 10 মিনিট পায়ে হেঁটে, 10 থেকে 11 মিনিট, 11 মিনিট এক্স্যাক্টলি যদি বলি, 11 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেছি বাতাসিয়া লুপের সামনে। আর এইখান থেকে হচ্ছে এন্ট্রান্স গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে গোর্খাল্যান্ড ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। আর এই ভেতরেই হচ্ছে বাতাসিয়া লুপ, বোর্ডও দেখতে পাবেন আপনারা। তো চলুন ভেতরে যাই। এখানে মনে হয় এন্ট্রি ফি লাগে, যা শুনেছিলাম আমি হোটেলে। ক টাকা এন্ট্রি ফি সেটা এক্স্যাক্টলি জানি না, গিয়ে দেখি ক টাকা এন্ট্রি ফি লাগে। চলুন। বাতাসিয়া লুপে ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট কাটতে হয়। অনলাইন পেমেন্ট কিন্তু এখানে হয় না। এই টাকাটা ভারতীয় আর্মির শহীদ জওয়ানদের পরিবারের উন্নতি প্রকল্পে কাজে লাগে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। আর এখানে কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যে জয় রাইড হয়, এদিকে আছে ডিজেল ইঞ্জিন চালিত গাড়ি, আর এটা হচ্ছে স্টিম ইঞ্জিন চালিত গাড়ি। তো দুটোই দেখার সৌভাগ্য হয়েছে, দেখি কীরকম লাগে। জয় রাইডের গাড়ি এখানে প্রায় 15 মিনিট দাঁড়ায়।
লাইনের ওয়াইডটা খেয়াল করেছেন কতটা সরু, যে কারণে কিন্তু এটার নাম কিন্তু ন্যারো গেজ। আর একটা জিনিস, যাতে স্লিপ না করে সেই জন্য ডবল লাইনের সাপোর্ট আছে, যাতে কোনোভাবে চাকা স্কিড করে না বেরিয়ে যায়। বাতাসিয়া লুপে কিন্তু একটা খুব সুন্দর মার্কেট আছে, আপনারা চাইলে এখান থেকেও কেনাকাটি করতে পারেন। দোকানের একদম গা দিয়ে ট্রেন চলে যাচ্ছে, এ এক অনন্য দৃশ্য। বাতাসিয়া ওয়ার মেমোরিয়াল ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের যোদ্ধাদের শৌর্য এবং আত্মবলিদানের সম্মানার্থে তৈরি হয়েছে। এখানে যোদ্ধাদের নাম, কোথায় শহীদ হয়েছেন, কবে হয়েছেন, সবকিছু নথিবদ্ধ করা আছে। বাতাসিয়া লুপে বসার জন্য একটা ফাটাফাটি জায়গা আছে কিন্তু। আর যেটা এখানে বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে এখানে বসে আপনি সামনে ওয়ার মেমোরিয়াল আর তার পেছনে প্রকৃতির যে নৈসর্গিক সৌন্দর্য, এটাও যেমন এনজয় করতে পারবেন, ঠিক সেমনি একটু পেছন দিকে ঘুরে বসলে কিন্তু পেছন দিক থেকেও যে প্রকৃতির এত সুন্দর শোভা এনজয় করা যায় না। মানে মেঘ পাহাড়ের বুকে খেলা করছে, আমার তো প্রতিটা মুহূর্তে এখানে ঘুরতে ঘুরতে কখনো সামনে দেখছি মেঘ ঘুরে বেড়াচ্ছে। যদি সিনিক বিউটি এনজয় করতে হয় তাহলে তো আপনাকে শীতকালে আসতে হবে বা অক্টোবরের শেষ দিকে আসতে হবে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যেভাবে ঘুম আর বাতাসিয়া লুপ ঘুরেছি, মানে ঘুমের দুটো মনস্ট্রি, বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন, এই টোটাল ঘুরতে আমাদের মাথাপিছু দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে বাসে খরচা পড়েছে 20 টাকা করে মাথাপিছু। আর তাতে আমরা ওখানে ঘুম স্টেশনে নেমেছিলাম, নেমে ওখান থেকে ঘুরে হাঁটতে হাঁটতে আমরা এই অবধি এসেছি। আর যদি আপনারা মনে করেন যে আপনারা গাড়ি করে ঘুরবেন, তাহলে অফ সিজনের রেট বলছি, ঘুমের দুটো মনস্ট্রি, ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ, এর রেট হচ্ছে কিন্তু 1000 থেকে 1200 টাকা অফ সিজন রেট। আর এটা যখন সিজন হবে তখন কিন্তু এটা 2300-2400 গিয়ে ঠেকবে, পুরো ডবল হয়ে যাবে। যেটা কালকে আমি বিভিন্ন জায়গায় কথা বলে জানতে পেরেছি। টয় রাইডের ক্ষেত্রে বাতাসিয়া লুপ আর ঘুম স্টেশন এই দুটো আপনাদেরকে ঘোরাবে। তাতে জয় রাইডে স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে খরচা হচ্ছে 1500 টাকা, আর যদি ডিজেল ইঞ্জিনের টানা গাড়িতে ঘোরেন তাহলে আপনার খরচা হচ্ছে কিন্তু 1000 টাকা। বাতাসিয়া লুপ ভ্রমণ শেষ করে বাসে উঠলাম পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য। বাসে করে বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি ডালি ফটক বলে একটা জায়গায়। এই জাস্ট এইখানটা হচ্ছে স্ট্যান্ড, এখানটা নামিয়েছে। এবার এখান থেকে এই রাস্তাটা দিয়ে উঠতে হবে, মোটামুটি 800-900 মিটার মতো রাস্তা। উঠলে কিন্তু পৌঁছাবো পিস প্যাগোডায়। তো চলুন এগোই। পিস প্যাগোডায় যাওয়ার দুটো রাস্তা আছে, একটা শর্টকাট যাতে ডিস্টেন্স কম এবং চড়াই বেশি, আর একটা লং কাট যাতে কিন্তু পুরোটাই উল্টো ব্যাপার। আমরা যদিও শর্টকাট রাস্তাটাই নিয়েছিলাম। রাস্তাটা কিন্তু একটু বেশ ভালোই খাড়াই, কিন্তু এখানে এসে না এত ফাঁকা, এত মেঘের খেলা চারপাশটা, মানে আশপাশটা অসম্ভব ভালো লাগছে। এখানে রাস্তায় অনেকগুলো হোমস্টে পেয়ে যাবেন, আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। আমরা নিচে দিয়ে এই রাস্তাটা দিয়ে উঠে এসেছি, এই রাস্তাটা দিয়ে। এবারে এসে এই রাস্তাটা, এর নাম হচ্ছে লালকুঠি রোড। এই রাস্তাটা হচ্ছে লালকুঠি রোড, এটা দিয়ে সোজা গেলে আপনি কিন্তু দার্জিলিং স্টেশন পৌঁছাবেন। আর এই যে ওপরে এই যে রাস্তাটা, এটা দিয়ে এবার আমরা উঠবো পিস প্যাগোডা পৌঁছানোর জন্য। তো চলুন এগোই। রাস্তায় পথ চলার বেশ কষ্ট আছে। ডালি ফটক থেকে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে শর্টকাট যেটা আমরা নিয়েছিলাম, আর তার ফলে দেখতে পাচ্ছেন পুরো চড়াই। আর একটা লং কাট, ওটায় হাঁটা যাবে। দম বার করে দিয়েছে, 900 মিটার এসছি তাতেই এই অবস্থা করে দিয়েছে। দেখুন, একটা কথা বলি, যারা আমাদের মতো ট্রেকিং ভালোবাসেন বা পাহাড়ে ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই রুটটা একদম 100% রেকমেন্ডেড রুট। তো চলুন এগোই। ও এখানে লেখাই আছে আগে পিস প্যাগোডা। হাঁটতে হাঁটতে এমন এক নৈসর্গিক জায়গায় পৌঁছালাম যা হাঁটার খাটুনিকে একেবারে সার্থক করে দিল।
সত্যি কথা বলতে গেলে পিস প্যাগোডার লোকেশনটা কিন্তু একদমই পিসফুল। আশেপাশে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আমি যে জায়গা দিয়ে মুভ করছি, উফ, সত্যিই শান্তি। উঠতে একটু কষ্ট হয়েছে ট্রেকিং রুটে, বাট ওঠার পর যে মজাটা, যে শান্তিটা, এটা তো বস যারা ট্রেক না করে তারা ছাড়া তো কেউ ফিল করবে না। দেখাচ্ছি জায়গাটা কেমন। পুরো আইসোলেটেড কোয়ার্টার, আর তার পেছন থেকে এই সামনেটা হচ্ছে পিস প্যাগোডা। এই সামনেটা ফাইনালি 20 মিনিটের কষ্টকর ট্রেকিংয়ের ফলে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই সিনিক বিউটিটা। এই পেছনে হচ্ছে আমার পিস প্যাগোডা, আর দেখুন চারপাশে পাইন ফরেস্ট, আর তার মধ্যে থেকে মেঘেরা বিভিন্ন জায়গায় খেলে বেড়াচ্ছে। তো চলুন এগোই। এটা দিয়ে ওপরে ওঠার রাস্তা। আর আপনারা যারা গাড়িতে আসবেন তারা এই পিছন দিকে পার্কিং আছে, আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেহেতু আমরা ট্রেকিং করে এসেছি, এই দিকটা হচ্ছে পার্কিং। আমরা যেহেতু ট্রেকিং করে এসেছি জন্য পার্কিংয়ের সাইড থেকে আমরা বেরিয়ে এসেছি। এই দিক থেকে পার্কিং, এই রাস্তা দিয়ে এসে আপনাদেরকেও এইভাবেই, এই একইভাবেই ওপরে উঠতে হবে। এটা হচ্ছে সিস্টেম। তো চলুন এগোই। 1972 সালে এই পিস প্যাগোডার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল এবং 1992 সালে কাজ সমাপ্ত হয়। প্যাগোডাটি উচ্চতায় 94 ফুট এবং প্রস্থে 75 ফুট। পিস প্যাগোডা দার্জিলিংয়ের জলাপাহাড় পাহাড়ে অবস্থিত। এই প্যাগোডার প্রতিষ্ঠাতা জাপানিজ মঙ্ক নিশিদাসু ফুজি। সারা পৃথিবীব্যাপী প্রায় 70টা পিস প্যাগোডা আছে। ফাইনালি পিস প্যাগোডা ঘুরে নিয়ে এগোলাম মল রোডের দিকে। এইখানে দেখুন দুদিকেই পাইন গাছ, আর এই ভিজিবিলিটি দেখুন, গাড়িটা দূর থেকে কিছু বোঝাই যাচ্ছিল না। উফ, সত্যি বস ফাটাফাটি ফাটাফাটি হেভি লাগছে। মানে আমি সত্যি কথা দার্জিলিংয়ের প্রেমে বারে বারে পড়ে যাচ্ছি। সারাদিন তো হেঁটে হেঁটে অনেক ঘোরাঘুরি হলো। যাই হোক, ওখান থেকে হেঁটে আসতে আমাদের মোটামুটি 25 মিনিট মতো সময় লেগেছে। আর এখানে এসে পৌঁছিয়েছি কালকে যে বাঙালি হোটেলগুলো দেখেছিলাম মল রোডের আশপাশে, ডক্টর জাকির হোসেন রোডে। তো সেরকমই একটা হোটেলে খেতে এসেছি। হোটেলের নামটা হচ্ছে ড্রিমল্যান্ড। তো ভাত, আলু ভাজা, ডিমের তরকারি, ডাল, আলু সয়াবিনের তরকারি, এটা হচ্ছে 130 টাকা। আর অর্পিতার ডিম বাদ দিয়ে বাকিটা মানে ভেজ, ওটার খরচা হচ্ছে 100 টাকা। তবে ভাত ডাল সবই কিন্তু লিমিটেড, এক্সট্রা কোনো কিছু নেই। এটাই একটা চাপের। সারাদিন এতটা হাঁটার পর যদি লিমিটেড ভাত হয়, খুব সমস্যা। দুপুরের খাওয়া দাওয়া তো হলো, এবারে একটু মলেই ঘুরে বেড়াই, মলে নিজেদের মতো করে কোয়ালিটি টাইম কাটাই। কেন কি কালকের ব্লগে আপনাদেরকে মলটা আমি পুরোটা ঘুরিয়ে দিয়েছি। মল সম্পর্কে আর নতুন করে আমার দেখাবার কিছু নেই। একটু নিজেদের মতো করে সময় কাটিয়ে সন্ধ্যেবেলা একবারে ফিরছি ইভিনিং স্ন্যাক্সের সঙ্গে। ততক্ষণের জন্য একটু বিরতি নিলাম। বেশ বিকেলটা সুন্দর কোয়ালিটি টাইম কাটালাম দুজনে। আর অনেক দিন বাদে কিন্তু আকাশ হালকা হালকা করে পরিষ্কার হচ্ছে। দার্জিলিংয়ের নীল আকাশ থেকে মনটাও কিন্তু খুব ভালো লাগলো। আশা করি কালকে আর পরশু দিনটা আমাদের ভালোই কাটবে। যাই হোক, তো ওখান থেকে এসেছি গ্লেনারিতে আমরা এখানে অর্ডার দিয়েছি একটা অ্যাপেল ম্যাফিন, জাপানিজ চিজ কেক, আর একটা হচ্ছে চিকেন প্যাটিস। জাপানিজ চিজ কেকের দাম হচ্ছে 160 টাকা, আর চিকেন প্যাটিস হচ্ছে 70 টাকা। এর উপর 5% জিএসটি। এছাড়া এখানে এই দিকটায় ক্যাফে আছে, ঠিক আছে। আর ওপরে যদি উঠে যান তাহলে মেন কোর্সের রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। তো জানি না, অর্পিতা তো বললো জাপানিজ চিজ কেক নাকি খেতে ভালো হয়, নাকি ভিডিওতে দেখেছি, লোকজন নাকি বলেছে। আমি আগে একটুখানি ট্রাই করে দেখি যে কীরকম খেতে। যত আমি বাপের জন্মে কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি।
একদম অন্যরকম ফ্লেভার। খুব যে ভালো লেগেছে এটাও আমি বলবো না, আবার খুব খারাপ সেটাও বলতে পারবো না। এটা অর্পিতাই খাবে, অর্পিতার অর্ডার দেওয়া। আমার ভাই চিকেন প্যাটিস যুগ যুগ জিও। তবে এটাই, আমি ওখানে খাই 30 টাকায়, এখানে খাচ্ছি 70 টাকায়, পার্থক্য এটা। খেয়ে দেখি। দেখো কোয়ালিটিটা বলো। কোয়ালিটিটা না না, ঠিকঠাক। ঠিকঠাক, এটাও ঠিকঠাক। এটা কিন্তু সত্যি খেতে ভালো। না, দামটা একটু কম হলে ভালো হতো, 50 হলে ঠিক ছিল। এছাড়াও গ্লেনারিতে বিভিন্ন দামের ও মানের খাবার আপনারা পেয়ে যাবেন, তবে এখানে কিন্তু সবটাই সেলফ সার্ভিস। ফাইনালি ডিনার করতে পৌঁছে গেলাম মহাকাল রেস্টুরেন্টে। খাবারের মান এবং পরিমাণ দুটোই কিন্তু খুবই ভালো। দাম 130 টাকা করে ভেজ মিল। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন।